অনেকদিন আগের কথা, তালহাদের গ্রামের পাশেই রূপনগর নামে একটা গ্রাম ছিল। সেখানে বাস করত অনেক অনেক মরিচ চাষি, যাদের সংসার চলত মরিচ বিক্রির টাকা দিয়ে। কিন্তু হঠাৎই দেশের মরিচ চাষিদের মরিচ রাতের আধারে চুরি হয়ে যেতে লাগলো। এক রাতেই ক্ষেতের পর ক্ষেতের মরিচ চুরি হয়ে যায়। দেখতে দেখতে সারা দেশে মরিচের অভাব দেখা দিল, কিন্তু কেউই চোরকে ধরতে পারল না। এদিকে তখনও কিন্তু রূপনগর গ্রামের চাষিদের মরিচ চুরি হয়নি। সারা দেশে মরিচের সংকট হওয়ার কারণে এই গ্রামের চাষিরা মরিচের ভালো দাম পাচ্ছিল, তাই তারা অনেক খুশি ছিল। বুঝলি রে সোহেল, এবার বাজারে মরিচের দাম চাঙ্গা। একবার যদি সব মরিচ বেচে দিতে পারি তাহলে নতুন ঘর দিতে পারবো। হ্যাঁ চাচা, আপনি চিন্তা করবেন না, কাল সকালে সব মরিচ তুলে বাজারে নিয়ে যাবো। দেখেন, এইবার আপনার স্বপ্ন সত্যি হইব। তোর কথাই যেন সত্যি হয় রে, এবার তাড়াতাড়ি হাত চালা দেখি। এই বলে রহিম আর সোহেল ক্ষেতের কাজে লেগে পড়ল। কিন্তু সেদিন রাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। এক ভয়ঙ্কর ডাইনি উড়ে উড়ে সেই গ্রামে এলো। সে তার বাড়ি তুলে এনে বসালো তেঁতুল গাছের উপরে। চারপাশটা কেমন মরিচের গন্ধে মোমো করছে। এতদিন যে গ্রামে ছিলাম সব মরিচকে সাবার করে ফেলেছে। এইবার এই গ্রামের সব মরিচ খাবো। এই বলে ডাইনি উড়ে উড়ে রহিম চাষির খেতে এসে নামলো এবং বলল, ওরে বাবা রে, এ তো দেখছি মরিচের রাজ্য। অনেকদিন পর আজ পেট ভরে মরিচ খাবো। দেখি তো কে আটকায়। তারপর ডাইনি এক নিমেষে রহিমের ক্ষেতের সব মরিচ খেয়ে সাবার করে দিল এবং ঢেকুর তুলে বলল, যাক বাবা, পেটটা ভরেছে, আর একটা মরিচও ঢুকবে না পেটে। চাই এখন ওই তেঁতুল গাছের মাথায় উঠে একটা মরিচ ঘুম দেই। বাকি ক্ষেতের সব মরিচ অন্যদিন খাবো। তারপর ডাইনি উড়ে তেঁতুল গাছের মাথায় চলে গেল এবং সেখানে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে রহিম তার খেতে গিয়ে এই অবস্থা দেখে সে কান্নায় ভেঙে পড়ল। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে। খেতে তো একটা মরিচও দেখছি না, আমার সব মরিচ কোথায় গেল? তাই তো, কাল বিকেলেই তো ক্ষেত ভর্তি মরিচ ছিল, আজ সকালে কি এমন হলো যে সব মরিচ উধাও হয়ে গেল? রহিম জোরে জোরে কাঁদতে লাগলো। খবর পেয়ে গ্রামবাসীরা সেখানে এলো। রহিমের মেয়ে মিলি, তার বন্ধু ফাতু এবং তালহা ও সবুজও সেখানে গেল। কি হয়েছে বাবা, এভাবে কাঁদছো কেন? মারে, কে যেন আমার মরিচ ক্ষেতের সব মরিচ চুরি করে নিয়ে গেছে। আমার কত যত্নে গড়ে তোলা এই ক্ষেত নিমিষেই তছনছ করে দিয়েছে। দয়া করে কাঁদবেন না চাচা, যেই এই কাজ করুক না কেন সে অবশ্যই শাস্তি পাবে। তাছাড়া আমিও জানতে চাই এবা কারা আছে এর পেছনে। এই রকম চুরির কারণেই দিন দিন মরিচের অভাব দেখা দিচ্ছে, আর এ কারণেই সাধারণ মানুষকে এত দাম দিয়ে মরিচ কিনতে হচ্ছে। কিন্তু আমরা তাকে কিভাবে খুঁজে বের করব? চিন্তা করো না সোহেল ভাইয়া, তালহা ভাইয়া অনেক চালাক, সে নিশ্চয়ই আসল অপরাধীকে খুঁজে বের করবে। ইলে তালহা, তুপ করলে লইলি দে, কি তুই একটা বল। দাঁড়া, আমাকে একটু ভালো করে সবকিছু দেখতে দে। এই বলে তালহা সমস্ত ক্ষেত ভালো করে দেখতে লাগলো। তখন তার ছোট ভাই ফাতু বলল, আচ্ছা ভাইয়া, শুনেছি বাজারে নাকি মরিচের দাম আকাশ ছোঁয়া। তাহলে কেউ মরিচগুলো চুরি করে নিয়ে যায়নি তো? সবটা দেখে আমার অন্তত তা মনে হচ্ছে না। কেন রে তালহা, তুই এমন দেখলি যে তোর মনে হচ্ছে এটা কোনো তোলের কাজ না? ভালো করে তাকিয়ে দেখ সবুজ,
যদি কোনো চোর এগুলো চুরি করত তাহলে এতটা অযত্ন নিয়ে করতো না, কারণ মরিচগুলো তাকে বাজারে বিক্রি করতে হতো। কিন্তু দেখ, মনে হচ্ছে কেউ দুবড়ে মুচড়ে মরিচগুলো ছিঁড়ে নিয়েছে, তাই তো মরিচের বোটা আর পাতাগুলো এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচে পড়ে আছে। তাই তো, এটা তো আমরা খেয়াল করিনি। বাবা গো, আমার সমস্ত টাকা এই জমির পিছনে লাগিয়ে দিয়েছি, জানি সেই টাকা আমি আর ফিরে পাবো না, কিন্তু আসল অপরাধীটা কে এটাও কি আমি জানতে পারবো না? অবশ্যই পারবেন, তবে চাচা আমাকে আজকের একটা সময় দিন, আমি আর একটু চিন্তা ভাবনা করি। তুমি একটু বিষয়টা দেখো বাবা, না হলে আমাদের গ্রামের চাষিদের অনেক ক্ষতি হয়ে যাবে। ঘটনাটি নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো। এরপর সবাই বাড়িতে ফিরে গেল। সেই রাতেই তালহা সবুজকে সঙ্গে করে আবারও সেই মরিচ খেতে এলো। হে বাবালে, তার দিকটা কেমন অন্ধকার, এত রাতে তুই কেন রে আমাকে এখানে নিয়ে এলি? কেন রে ভিতর ডিম, তুই না বলিস তুই আমার গোয়েন্দা টিমের সেক্রেটারি হবি? এত ভয় নিয়ে কি করে সেসব করবি? তাই বলি এত রাতে বাইরে থাকতে হবে? এবার ঠিক করলে বলতো, এত রাতে এখানে কেন এলি? শোন, আমার মনে হয় যে রহিম চাচার ক্ষেতের অমন অবস্থা করেছে, সে আজও আবার এখানে আসবে, তাই তো তাকে ধরার জন্য আমি এখানে এসেছি। তাহলে ওদেরকে বললি না কেন? কারণ আমি চাইনি অপরাধী অ্যালার্ট হয়ে যাক। এবার চুপ করে এখানটায় বসে থাক দেখি, এই জায়গাটা সবচেয়ে নিরাপদ, কারণ এখানে লুকিয়ে বসে থাকলে কেউ আমাদের দেখতে পারবে না। এই বলে তালহা আর সবুজ একটা গাছের আড়ালে লুকিয়ে বসে থাকলো। তার একটু পরেই মরিচ খেকো ডাইনি তেঁতুল গাছের উপর থেকে নিচে নেমে এলো। মরিচ খাবো। এই গ্রামের মরিচগুলো ভীষণ সুস্বাদু। খেয়ে মনে হয় এমন মরিচ বাপের জন্মেও খাইনি। যাই দেখি আজ অন্য ক্ষেতের মরিচ খাওয়া যায় কিনা। এই বলে ডাইনি উড়ে উড়ে আরো কিছু মরিচ ক্ষেত থেকে মরিচ খেতে লাগলো। আর এটা দেখে তালহা এবং সবুজ ভীষণ ভয় পেয়ে গেল। এ বাবালে, এ আমি কি দেখছি? এ তো মনে হচ্ছে একটা ডাইনি। আস্তে কথা বল সবুজ, নইলে ডাইনি যদি তোর কণ্ঠ শোনে তাহলে কিন্তু সবার আগে তোর ঘাড় মটকাবে। না না, এই কথা মুখেও আনিস না, এই দিয়ে আমি মুখে কুলু পাতকালাম। এই বলে সবুজ চুপ করে গেল। আর তখনই মরিচ খেকো ডাইনি মরিচ খেয়ে বলল, আহা, মরিচ তো নয়, যেন অমৃত। আহারে বেচারা চাষি, কতই না কষ্ট করে এমন সুস্বাদু মরিচ ফলিয়েছে, যেগুলো এখন আমার পেটের মধ্যে এদিক ওদিক ফুটবল খেলে বেড়াচ্ছে। যাই, এখন বরং ঘুমিয়ে পড়ি, কাল রাতে আবার মরিচ খাবো। তারপর ডাইনি আবারও তেঁতুল গাছের মাথায় গিয়ে ঘুমিয়ে পড়ল। এবার বুঝেছি, রহিম চাচার সব মরিচ এই ডাইনি খেয়েছে। সবই না হয় বুঝলাম, কিন্তু তুই এই ডাইনিকে কি করে থাকতে দিবি সেটা না হয় কাল সকালেই বলবো। এবার বাড়িতে চল। এই বলে তালহা সবুজকে নিয়ে বাড়িতে ফিরে গেল। পরদিন সকালে অন্য মরিচ চাষিরাও যখন নিজেদের ক্ষেতের এমন বেহাল অবস্থা দেখলো, তারাও কান্নায় ভেঙে পড়ল। হায় 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 রে, এ আমাদের কি সর্বনাশ হচ্ছে! হায় বিধাতা, তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? এবার যে আমাদের ভিক্ষে করা ছাড়া কোনো উপায় থাকলো না। শখের ভ্যান বেচে সেই টাকা দিয়ে ক্ষেতটা করেছিলাম, এখন যে ছেলে পুলে নিয়ে না খেয়ে থাকতে হবে। কেঁদো না চাচা, কেঁদো না। তালহা ভাইয়া তো বলেছে ও নিশ্চয়ই আসল অপরাধীকে খুঁজে বের করবে।
তা কি করে সম্ভব? আমাদের মতো লোকেরা যেখানে কোনো কিছুই খুঁজে পাচ্ছে না, সেখানে অতটুকু ছেলে কি করে পারবে অপরাধীকে খুঁজে বের করতে? কে বলতে পারবে না? আমরা দেনে গেছি কি এত লপলাদি। এরপর তালহা সবাইকে সব ঘটনা খুলে বলল। সব শুনে রহিম বলল, হায় হায় হায়, কি বলছো এসব? এর মানে এসবের পিছনে একটা ডাইনি আছে, তার সাথে আমরা পারবো কি করে? এ নিয়ে আপনি চিন্তা করবেন না চাচা, এর জন্য আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাইয়া? আজকে যে ওকে দাওয়াত খাওয়াবো রে। তালহা সবার সাথে তার বুদ্ধি শেয়ার করলো এবং সেই মতো সবাই কাজ শুরু করে দিল। তারা মরিচের জমির সামনে বড় একটা টেবিল রাখলো। সেই টেবিলের উপরে রাখলো 2 ট্রে নাগা মরিচ, যার ঝাল সহ্য করা যায় না, আর সাথে রাখলো 1 ট্রে গমের শুকনো ছাতু। তুই যে কি করতি আমি কিছুই বুঝতে পারতি না। তোকে বুঝতে হবে না, রাতে মজা দেখবি। কি গো তালহা ভাইয়া, তুমি কি ওই ডাইনিকে আজ দাওয়াত খাওয়াবে নাকি? ওদিকে দেখছি বড় হাঁড়িতে গরম পানি করা হচ্ছে। হা 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 হা, তা তুমি মন্দ বলনি। এরপর গ্রামবাসীরা সবাই লুকিয়ে পড়ল এবং অপেক্ষা করতে থাকলো সন্ধে হওয়ার। সন্ধ্যায় ডাইনি ঘুম থেকে উঠে জমিতে এলো। এসেই এসব আয়োজন দেখে সে তো মহা খুশি। বাহ বাহ বাহ, এই তো দেখছি এলাহি কাণ্ড। কি সুন্দর নাগা মরিচ, কি ঘ্রাণ, তার সাথে আবার শুকনো ছাতু। আহা, কতকাল এত স্বাদের খাবার খাই না। এরা তো দেখছি খুবই ভালো, এত আপ্যায়ন করবে জানলে তো অনেক আগেই গ্রামে আসতাম। এই বলে ডাইনি দ্রুত নাগা মরিচ আর ছাতু গপ গপ করে খেতে শুরু করে দিল। কিছুক্ষণ খাওয়ার পরই ছাতু তার গলায় আটকে গেল। ডাইনি খুব খুব করে কাশতে শুরু করলো। ওরে বাবা রে, গলায় আটকে গেছে। পানি 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 খাবো। ওই ওই পানি, ওই তো ওই হাঁড়িতে দেখছি অনেক পানি। যাই ওখানে গিয়ে একটু গলা ভিজিয়ে আসি। কথাটা বলেই ডাইনি উড়ে চলে গেল সেই বড় হাড়ির কাছে। যেই না সে পানিতে মুখ ডোবালো, অমনি তার সারা মুখ পুড়ে গেল, কারণ এটা ছিল ফুটন্ত গরম পানি। ওরে বাবা রে, মরে গেলাম রে, পুড়ে গেল আমার সারা মুখ, পুড়ে গেল। একে নাগা মরিচের ঝাল, তার উপর গরম পানি, আমি তো শেষ। ওরে বাবা রে, পুড়ে মারে। কি মরিচ খেকো ডাইনি, দাওয়াত তো পুরোটা খেলে না, খাওয়াটা শেষ করো। ওরে বাবারে, কি গরম পানি রে। ওরে বাবারে, আমার সারা জীবন মরিচ খাওয়ার স্বাদ পূর্ণ হয়ে গেছে। যেমন ঝাল তেমন গরম, আমার জিহ্বা শেষ। ওরে বাবারে, না না, এই গ্রামের তোমরা অনেক চালাক। আমি থাকবো না এই গ্রামে, এক্ষুনি পালিয়ে যাব। ওরে বাবারে, আমার মুখ পুড়ে গেল রে। হাহাহা, শয়তান ডাইনি পালিয়ে গেছে, আর সব সম্ভব হয়েছে তালহা ভাইয়ার জন্য। সত্যি বাবা তালহা, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। তোমার কারণেই আজ আমরা ওই ডাইনির হাত থেকে রেহাই পেলাম, আমাদের গ্রামের বাকি মরিচ চাষিরাও রেহাই পেল। এভাবে বলবেন না চাচা, এটা তো আমার দায়িত্ব। কারণ মরিচের অভাবে দাম বেড়ে যাওয়ায় সব সাধারণ মানুষকেই সমস্যায় পড়তে হয়েছে। তবে এবার আর তা হবে না। দিলে তালহা, তোর বুদ্ধির অভাব নেই। এজন্যই তো আমরা ওকে বলি তালহা দা গ্রেট। এই বলে সবাই যে যার বাড়িতে ফিরে গেল। আর এভাবেই মরিচ খেকো ডাইনির হাত থেকে রূপনগর গ্রামের চাষিরা মুক্তি পেল।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দাও এবং আমাদের চাঁদের বুড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইব করে নাও। গত পর্বের উত্তরদাতাদের থেকে এই হলো 3 জন সৌভাগ্যবান কমেন্ট দাতা। আর তোমাদের জন্য এবারের প্রশ্ন হলো, বলো দেখি তালহারা এই মরিচ খেকো ডাইনিকে কোন জাতের মরিচ খেতে দিয়েছিল, অর্থাৎ সেই মরিচগুলোর নাম কি ছিল? উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও। সৌভাগ্যবান 3 জনের নাম দেখানো হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।